আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়া চলছিল, আমাদের কন্ডাক্টেন্স নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ পরিবাহিতা, তড়িৎ পরিবহন করার ক্ষমতা, ধর্ম, যার কন্ডাক্টিভিটি বেশি, তার মধ্যে দিয়ে বেশি তড়িৎ যেতে পারে। সেটা অবশ্যই রোধ বা রেজিস্ট্যান্স বলে পরিবাহীর যে ধর্ম আছে, যা তড়িৎ প্রবাহ যেতে বাধা তৈরি করে, তার সাথে অনন্য হবে, রেসিপ্রোকাল, ইংরেজিতে বলতে গেলে রেসিপ্রোকাল সম্পর্ক। আবার এখানে একটা ফর্মুলা লিখেছি, এটা আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি, কাপ্পা ইকুয়াল টু সি ইন্টু এল বাই এ। নাও হোয়াট ইজ কাপ্পা? কাপ্পা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স সি হচ্ছে কন্ডাক্টেন্স এল হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোড। মেটালিক কন্ডাক্টর হলে আমরা লেন্থ বলতাম, হ্যাঁ, এলটা কি না মেটালিক কন্ডাক্টরের লেন্থ, আর এখানে বলবো ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোড। ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোড, আর এ হচ্ছে ক্রস সেকশন of the electrode, প্রস্থচ্ছেদ, তড়িৎদ্বার দুটোগুলোর মধ্যে প্রস্থচ্ছেদ। এখন এল বাই এ কোনো একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে এল বাই এ কে আমরা বলি সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক। সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক। কারণ একটা তড়িৎ বিশ্লেষণ কোষ যখন তুমি তৈরি করলে, একটা সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল, তখন সেখানে ইলেকট্রোড গুলো একটা নির্দিষ্ট দূরত্বে বসানো হয়। এটা তো বারবার চেঞ্জ করা হয় না, বা ইলেকট্রোড দুটোর একটা নির্দিষ্ট ক্রস সেকশন থাকে, ইলেকট্রোড গুলো মিনিটে মিনিটে পাল্টে দেওয়া হয় না। ফলে এল বাই এ কে আমরা বলি কোনো একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে এটা হচ্ছে কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, আমরা আরো আলোচনা করেছিলাম, তোমাদের স্মরণ থাকতে পারে, যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, এগুলোর কথা। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা, এটা কি বলা হয়েছিল, কাকে বলে না, 1 গ্রাম তুল্যাঙ্ক কোন একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যদি আমরা কোনো দ্রবণে দ্রবীভূত করে বা একটা দ্রবণ তৈরি করে তাকে যদি 1 সেন্টিমিটার দূরবর্তী দুটো তড়িৎদ্বারের মধ্যে রাখা যায়, তাহলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে পরিবাহিতা হবে সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক পরিবাহিতা। Equivalent conductance is the conductance of the solution which contain 1 gram equivalent substance বা 1 gram equivalent electrolyte and which is placed between two electrode 1 centimeter apart.
কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকে এবং ওই দ্রবণকে যদি 1 সেন্টিমিটার দূরবর্তী দুটো তড়িৎ দ্বারের মধ্যে রাখা যায়, তাহলে ওই দ্রবণের যে পরিবাহিতা হবে তাকেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতা বলবো। It is the conductance of the solution which contain 1 gram equivalent electrolyte and which is placed between 2 electrode 1 centimeter apart. এটাকে আমরা ল্যামডা দিয়ে লিখেছিলাম, তাই না? ল্যামডা। একই রকম ভাবে মোলার পরিবাহিতা, মোলার কন্ডাক্টেন্স। মোলার পরিবাহিতা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্যে 1 মোল ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকে এবং ওই দ্রবণকে যদি 1 সেন্টিমিটার দূরবর্তী দুটো তড়িৎ দ্বারের মধ্যে রাখা যায়, তাহলে ওই দ্রবণের যে পরিবাহিতা হবে তাকেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা আমরা বলবো। 1 মোল সাবস্টেন্স ডিসলভ করতে হবে এবং তাকে 1 সেন্টিমিটার দূরবর্তী দুটো তড়িৎ দ্বারের মধ্যে রাখতে হবে। তো মোলার পরিবাহিতা, মোলার কন্ডাক্টেন্সকে আমরা ল্যামডা এম দিয়ে লিখে থাকি, ডিনোটেড বাই ল্যামডা এম। হ্যাঁ, এখন আজকে আমরা প্রথম যেটা শিখব সেটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন কাপ্পা অ্যান্ড ল্যামডা। Relation between specific conductance and equivalent conductance. এভাবে না লিখে and equivalent conductance. স্পেসিফিক কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এর মধ্যে সম্পর্ক। তো ধরি আমি একটা এক্স নরমাল সলিউশন নিলাম। Let us consider X normal solution of an electrolyte is taken. X normal solution of an electrolyte এটা নেওয়া। X নরমাল মানে কি? তোমরা এই ক্লাস 11 এ নরমালিটি ডেফিনেশন পড়েছো, তার মানে 1000 সিসি সলিউশন কন্টেন্স 1000 সিসি সলিউশন কন্টেন্স X গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট। 1000 সিসি দ্রবণের মধ্যে থাকে x গ্রাম তুল্যাঙ্ক কোন তড়িৎ বিশ্লেষ্য, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট 1000 সিসিতে থাকে x গ্রাম তুল্যাঙ্ক, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক থাকে কততে?
এক্স গ্রাম তুল্যাঙ্ক থাকে 1000 সিসিতে, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক থাকবে 1000 বাই এক্স সিসি সলিউশন। ঠিক কিনা? এখন এই 1000 বাই এক্স সিসি সলিউশন, এই যে ভলিউমের মাপটা পেলাম 1000 বাই এক্স সিসি সলিউশন, তাকে আমি 1 সেন্টিমিটার দূরবর্তী দুটো তড়িৎদ্বারের মধ্যে রাখলাম। দুটো ইলেকট্রোড যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার, এর মধ্যে রাখা হলো কোন সলিউশনটাকে? সেই সলিউশনটাকে যার ভলিউম হচ্ছে 1000 বাই এক্স সিসি। 1000 বাই এক্স সিসি। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন, সংজ্ঞা অনুযায়ী এই দ্রবণের যেটা পরিবাহিতা হবে সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক পরিবাহিতা। কন্ডাক্টেন্স অফ দিস সলিউশন ইজ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এই দ্রবণের যে পরিবাহিতা হবে সেটাই হবে তার তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে আমাকে বের করতে হবে 1000 বাই এক্স সিসি দ্রবণের পরিবাহিতা কত। এখন দেখো, আমরা এইভাবে ভাবতে পারি, কন্ডাক্টেন্স of 1000 by x cc solution সমান কন্ডাক্টেন্স of 1 cc solution into 1000 by x। 1000 বাই এক্স সিসি সলিউশনের আমরা কন্ডাক্টেন্স বার করবো। আমরা তো সেটা এভাবেও বার করতে পারি যে 1 সিসি দ্রবণের পরিবাহিতা কত সেটা বার করলাম, করে তাকে 1000 বাই এক্স দিয়ে গুণ করলাম। এখন কন্ডাক্টেন্স অফ 1000 বাই এক্স সিসি সলিউশন, যেভাবে আমি সলিউশনটাকে রেখেছি যে 1 সেন্টিমিটার দূরবর্তী দুটো তড়িৎদ্বারের মধ্যে, তাতে করে এই জিনিসটা আমার বার হচ্ছে কি ল্যামডা, মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ঠিক আছে, সেটা সমান কি কন্ডাক্টেন্স অফ 1 সিসি সলিউশন, দ্যাট ইজ কাপ্পা। আমরা আগের ক্লাসেই এক্সপ্লেন করেছি যে 1 সিসি দ্রবণের পরিবাহিতাকে তার আপেক্ষিক পরিবাহিতা বলা যায়। স্পেসিফিক কন্ডাক্টেন্স ইজ নাথিং বাট কন্ডাক্টেন্স পার সিসি সলিউশন। তাহলে ল্যামডা সমান কাপ্পা ইন্টু 1000 বাই এক্স। নাও হোয়াট ইজ এক্স? এক্স হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইন নর্মালিটি। আমরা এখানে একটু পরিষ্কার করে লিখে দিকটাতে, ল্যামডা সমান কাপ্পা ইন্টু 1000 বাই এক্স। ল্যামডাটা কি? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, কাপ্পাটা কি? স্পেসিফিক কন্ডাক্টেন্স, আর এক্সটা কি? কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন নর্মালিটি। কনসেন্ট্রেশন অফ সলিউশন in normality। নরমাল মাত্রায় দ্রবণের গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন নর্মালিটি। এটাই হচ্ছে তোমার তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। এখান থেকে অঙ্ক আসে প্রচুর, পরের ক্লাসে আমরা অঙ্ক কষবো, তখন দেখবো এই ফর্মুলাটা বারবার আমরা ইউজ করছি।
ঠিক একই রকম ভাবে আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স এবং মোলার কন্ডাক্টেন্সের মধ্যে সম্পর্ক বার করতে পারি। আমি আর ডিটেলে করে দেখাচ্ছি না, সম্পর্কটা একদম এক। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স নয়, মোলার কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্স, তো সেখানে কি পাবো? মোলার কন্ডাক্টেন্স ল্যামডা এম, এটাকে যদি আমরা মোলার কন্ডাক্টেন্স বলে ধরি, মোলার কন্ডাক্টেন্স সেটা কি হলো? কাপ্পা মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স ইন্টু 1000 বাই সি, 1000 বাই সি বা 1000 বাই এক্স ও লেখে। এক্সটা এবার কি? কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, কনসেন্ট্রেশন of the solution, concentration of the solution in molarity, concentration of the solution in molarity, molarity তে দ্রবণের ঘনত্ব। আর ঠিক এর আগে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দিয়ে আমার ফর্মুলা কি ছিল? ল্যামডা সমান কাপ্পা ইন্টু 1000 বাই এক্স। এই ল্যামডাটা ছিল কিন্তু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, আর এই এক্সটা ছিল কনসেন্ট্রেশন। this is also called, this is concentration in normality, নরমাল মাত্রায় দ্রবণের গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন নরমালিটি, নরমাল মাত্রায় দ্রবণের গাঢ়ত্ব। ঠিক আছে, এই হচ্ছে সম্পর্ক। এবার আমরা করব কি? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ইউনিট কত কি হবে সেটা একটু দেখবার চেষ্টা করি। Unit of equivalent conductance. আমরা এই ফর্মুলাটা থেকে বার করবো ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই এক্স, তাই না? আচ্ছা, এবার কাপ্পার ইউনিট কি? কাপ্পার ইউনিট হচ্ছে মো পার সেন্টিমিটার। 1000টা কি এখানে? সেন্টিমিটার কিউব, সিসি। এক্সটা কি? 1000 সিসিতে কত গ্রাম তুল্যাঙ্ক আছে, মানে নরমালিটিতে ইউনিট, হ্যাঁ, গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ইন 1000 সিসি। তাই তুমি এখানে বসিয়ে দাও মো পার সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার কিউব divided by gram equivalent. ये সব মিলিয়ে বেরোবে মো সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। এইটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ইউনিট, মো সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, মো সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার যদি তুমি মোলার কন্ডাক্টেন্সের ইউনিট বার করতে চাও, একই রকম
তাহলে আমি রেজাল্টটা লিখে রাখি এখানে, মো সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। ইউনিট অফ molar conductance, unit of molar conductance, এটা হচ্ছে একই রকম, মো সেন্টিমিটার স্কোয়ার পার মোল বা গ্রাম মলিকুল। মোল বা গ্রাম মলিকুল, ঠিক আছে। তো এখানে দুটো আলোচনা আমাদের করতে হয়। আজকে হয়তো একটা ক্লাসে দুটো আলোচনা শেষ করতে পারবো না, একটা অন্তত করি। স্পেসিফিক কন্ডাক্টেন্স and concentration of solution, specific conductance and concentration of solution। আপেক্ষিক পরিবাহিতা এবং দ্রবণের গাঢ়ত্ব, আপেক্ষিক পরিবাহিতা এবং দ্রবণের গাঢ়ত্ব, স্পেসিফিক কন্ডাক্টেন্স এন্ড কনসেন্ট্রেশন অফ সলিউশন, আপেক্ষিক পরিবাহিতা এবং দ্রবণের গাঢ়ত্ব। এখন দ্রবণের এখানে আলোচ্য বিষয় হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব বাড়ালে বা কমালে সেটা স্পেসিফিক কন্ডাক্টেন্সের উপর তার প্রভাব কিভাবে পড়ে। আমি যদি দ্রবণের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স বাড়বে নাকি কমবে নাকি একই থাকবে, কমালেই বা কি হবে, সেই সম্পর্কিত আলোচনা। এই আলোচনা করতে গিয়ে প্রথমে আমার স্পেসিফিক কন্ডাক্টেন্স জিনিসটা কি সেটা একবার মাথায় রাখা দরকার। স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে conductance per unit volume, conductance per unit volume, প্রতি একক আয়তন দ্রবণের পরিবাহিতা, সেটাকেই আমরা আপেক্ষিক পরিবাহিতা বলে থাকি। কন্ডাক্টেন্স পার ইউনিট ভলিউম। এইবার ধরো ইলেকট্রোলাইট দু রকমের হয়, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট কারা? যারা সলিউশনের মধ্যে কমপ্লিটলি আয়োনাইজড অবস্থায় থাকে, সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে। যেমন ধরো NaCl, Na2SO4, HCl, এদের যদি তুমি জলের মধ্যে দাও তাহলে এরা 100% আয়নিক অবস্থায় থাকবে, কমপ্লিটলি ডিসোসিয়েট ইন সলিউশন, এরা দ্রবণের মধ্যে পুরোপুরি ভাঙবে। তুমি যদি দ্রবণের মধ্যে জল ঢালো তাহলে নাম্বার অফ আয়ন কিন্তু এদের ক্ষেত্রে আর বাড়ে না, নাম্বার অফ আয়ন রিমেন কনস্ট্যান্ট। অল্প কনসেন্ট্রেশনেও পুরোপুরি ভাঙে, বেশি কনসেন্ট্রেশনেও পুরোপুরি ভাঙে। বেশি কনসেন্ট্রেশন মানে যখন জল কম। এবার তুমি ডাইলিউট করছো, অন ডাইলিউশন, জল ঢালছো, লঘু করছো, দ্রবণের আয়তন বাড়াচ্ছ, দ্য নাম্বার আয়ন রিমেন কনস্ট্যান্ট, কারণ আগেই যা ভাঙার সেটা আগেই ভেঙে গেছে। কিন্তু ডাইলিউশন করলে যেটা হয়, দ্রবণের টোটাল ভলিউম, নেট ভলিউমটা বেড়ে যায়, তো নাম্বার অফ আয়ন রিমেন কনস্ট্যান্ট, আয়নের সংখ্যা বাড়ছে না, বাট দ্য ভলিউম অফ দ্য সলিউশন ইনক্রিজেস। তাহলে তোমার
প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা কমে যাবে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অন ডাইলিউশন লঘুতা বৃদ্ধি করলে, অন ডাইলিউশন লঘুতা যদি আমি বৃদ্ধি করি তাহলে কি হবে? নাম্বার অফ আয়ন রিমেন কনস্ট্যান্ট, এইটা বাড়বে না। নাম্বার অফ আয়ন রিমেন কনস্ট্যান্ট, আয়নের সংখ্যা ধ্রুবক থাকবে, বাট ভলিউম ইনক্রিজেস, আয়তন বাড়বে। টোটাল ভলিউম ইনক্রিজ করে যাবে। তাহলে নাম্বার অফ আয়ন পার সিসি সলিউশন ডিক্রিজেস, নাম্বার অফ আয়ন পার সিসি সলিউশন ডিক্রিজেস, কমে যাবে। নাম্বার অফ আয়ন পার সিসি সলিউশন ডিক্রিজেস, একক আয়তনে আয়নের সংখ্যাটা হ্রাস পাবে। নাম্বার অফ আয়ন প্রেজেন্ট পার সিসি সলিউশন ডিক্রিজেস। এবং স্পেসিফিক কন্ডাক্টেন্স নির্ভর করে প্রতি সিসি দ্রবণে কত আয়ন আছে তার উপরে। সেই আয়নের সংখ্যাটাই যদি কমে যায় তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সও কমে যাবে। বোঝা যাচ্ছে কথা? স্পেসিফিক কন্ডাক্টেন্স সে স্ট্রং হোক উইক হোক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিসের ওপর নির্ভর করে? নাম্বার অফ আয়ন প্রেজেন্ট পার সিসি সলিউশন। এখন স্ট্রং ইলেকট্রোলাইট গোড়া থেকেও সলিউশনের মধ্যে সম্পূর্ণরূপে ভেঙে থাকে, ফলে নাম্বার অফ আয়ন আর ইনক্রিজ হওয়ার কোনো চান্স নেই। জলই ঢালি আর যাই করি নাম্বার অফ আয়ন রিমেন কনস্ট্যান্ট। কিন্তু জল ঢাললেই সলিউশনটা অনেকখানি ডাইলিউট হয়ে যাবে, ভলিউম বেড়ে যাবে। ভলিউম বাড়বে অথচ নাম্বার অফ আয়ন রিমেন সেম, তাহলে নাম্বার অফ আয়ন পার সিসি সলিউশনে তোমার ডিক্রিজ করে যাবে। নাম্বার অফ আয়ন প্রেজেন্ট পার সিসি সলিউশন ডিক্রিজেস, কমে যাবে। তো পার সিসি সলিউশনে নাম্বার অফ আয়ন যদি ডিক্রিজ করে যায় তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সও ডিক্রিজ করবে, কারণ স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিপেন্ডই করে নাম্বার অফ আয়ন প্রেজেন্ট পার সিসি সলিউশনের উপর। ঠিক আছে? তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যত ডাইলিউশন বাড়াবো তত তোমার স্পেসিফিক কন্ডাক্টেন্স কমে যাবে। স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিক্রিজেস। এইবার দেখো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হচ্ছে। ইন কেস অফ উইক ইলেকট্রোলাইট কারা? যারা দ্রবণের মধ্যে অল্প পরিমাণে ভাঙে, কম সংখ্যায় আয়ন তৈরি করে। উইক ইলেকট্রোলাইটস আর দোজ হুইচ প্রডিউস স্মল নাম্বার অফ আয়ন ইন সলিউশন, আয়নের সংখ্যা কম থাকে। এইবার এদের ক্ষেত্রে তুমি যদি ডাইলিউট করো, অন ডাইলিউশন নাম্বার অফ আয়ন ইনক্রিজেস, কারণ যত তুমি ডাইলিউট করবে উইক ইলেকট্রোলাইটের আয়নাইজেশন বাড়ে। নাম্বার অফ আয়ন in solution increases, number of ion in solution increases, সলিউশনের মধ্যে আয়নের সংখ্যা বাড়বে। আরো ডাইলিউট করো আরো বাড়বে, আরো ডাইলিউট করো আরো বাড়বে। এরকম করে আমরা বলি যে ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে গিয়ে ওটার উইক থাকবে না, ওটা স্ট্রং হয়ে যাবে, কারণ ও কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাবে। But at the same time, এখানে যেমন number of ion in solution increases, volume also increases. Volume also increases. এইবার যেটা দেখা যায় বুঝেছো, যে পরিমাণে ভলিউমটা বাড়ে নাম্বার অফ আয়ন কিন্তু সেই পরিমাণ বাড়ে না। ভলিউমটা যে পরিমাণে বাড়ে সলিউশনে, নাম্বার অফ আয়নটা বাড়লেও ততটা বাড়ে না। ফলে নাম্বার অফ আয়ন
নাম্বার অফ আয়ন প্রেজেন্ট per cc solution decreases প্রতি সিসি দ্রবণের মধ্যে নাম্বার অফ আয়ন কমে যায়, নাম্বার অফ আয়ন প্রেজেন্ট পার সিসি সলিউশন সেটা কিন্তু ডিক্রিজ করে যায়। মানে আয়ন বাড়ে, ভলিউম বাড়ে, কিন্তু ভলিউমটা যে অনুপাতে বাড়ে নাম্বার অফ আয়নটা সেই অনুপাতে বাড়ে না। তাহলে নাম্বার অফ আয়ন প্রেজেন্ট পার সিসি সলিউশন ডিক্রিজেস, সো স্পেসিফিক কন্ডাক্টেন্স also decreases. Specific conductance decreases. তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও হ্রাস পেয়ে যায়। তাহলে আমরা দেখছি স্ট্রং হোক বা উইক উভয় ইলেকট্রোলাইটের ক্ষেত্রেই অন ডাইলিউশন দ্রবণকে তুমি যত লঘু করবে তত তার আপেক্ষিক পরিবাহিতার মান হ্রাস পাবে। আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই আলোচনা রাখছি। আমরা এর পরের যখন ক্লাস করব তখন অবশ্যই এই সংক্রান্ত প্রবলেম তো করবই, তার সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের উপরে ডাইলিউশনের কি এফেক্ট সেটাও আলোচনা করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত।